আজকের গল্প সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প ভালোবাসা। কেয়া, আজ আমার আসতে দেরি হবে। তুমি আর রাতে আমার জন্য অপেক্ষা করো না। কেয়া রিতমের কাছে গিয়ে তার পরনের গেঞ্জি টেনে বলল, এই যে শালা বললি আজ রাতে এমার্কা সিনেমা দেখব ঘরে বসে, তুই নতুন কি একটা ডাউনলোড করেছিস? রিতম কেয়ার মুখের কাছে মুখ নিয়ে বলল, এই তো গত সপ্তাহে দেখলে। কেয়া রিতমের আরও কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, তোর সাথে এসব বই দেখার মজাই আলাদা। তা আজ কি কাজ পড়লো আবার তোর? কটায় আসা হবে বাবুর? রিতম গেঞ্জিটা ঠিক করতে করতে বলল, বাইরে থেকে ক্লায়েন্ট আসবে, কখন আসবো বলতে পারছি না। কেয়া পাশে রাখা সোফায় পা তুলে বসে বলল, তা আমি কি সন্ধেবেলায় ঘরে বসে ঘুমু ঘুমু করব? তোর মনে আছে তো আমাদের লিভ ইনের শর্ত? রিতম গায়ে জামা পরতে পরতে বলল, হ্যাঁ ম্যাডাম, নিজেদেরকে বেশি সময় দেওয়া। সে কি আর আমি নিজে চাই না? অফিসের চাপ বাড়লে কি করব বলো? আর 3 মাস বাদে আমাদের লিভ ইন পর্ব শেষ হবে, তারপর বিয়ে, তারপর নান্না মুন্না। কাজ না করলে পরে অত সামলাবো কী করে? কেয়া বলল, খুব চালাক, ভালোই তো পটাতে শিখে গেছিস দেখছি। রিতম বলল, আর একটা কথা, বিয়ে হয়ে যাওয়ার পর অন্তত তুই তুকারিটা করিস না। অভ্যাস হয়ে গেলে বাইরের কারোর সামনে বলে দিবি আবার। কেয়া বলল, আগে তুমি ঠিক করো, আমাকে কখনো বাইরে দেখেছ তোকে তুই বলে ডাকতে? রিতম হেসে বলল, তা বটে। কেয়া সামনে রাখা টেবিলের উপর থেকে একটা ম্যাগাজিন তুলতে তুলতে বলল, নিজেদেরকে বেশি করে সময় দেওয়া না হলে 3 মাস পর কাটটি কিন্তু। আর তুই কিন্তু শর্ত ভাঙছিস, পরে তোকে ছেড়ে চলে গেলে কিন্তু তুই কিছু বলতে আসিস না। রিতম জামার বোতাম আটকাতে আটকাতে বলল, এত বছরের সম্পর্ক যখন ছাড়াছাড়ি হয়নি তখন আশা করি আর হবে না। কেয়া রিতমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই শালা বুঝে গেছিস আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। তা বেসেছি রে। যা, আজ আমি নিজে একাই শপিং করতে যাব, তোর দরকার নেই। রিতম হেসে বলল, সেই ভালো, কেনাকাটা করে ভালো মেয়ের মতন ঘরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়িস। কেয়া ওপরের ব্যালকনি থেকে দেখল রিতম বাইক নিয়ে বেরিয়ে গেল, পিছনে অল্প ধোঁয়ার কুণ্ডলীর আবরণ তৈরি করে। এবার সারাদিনের মতন কেয়া একা। শহরতলির এই সাজানো গোছানো ফ্ল্যাটে তারা বছর 3 ধরে লিভ ইন করছে। তাদের শর্ত হলো 3 বছর পুরো শেষ করতে পারলে ভেবে দেখবে বাকি জীবন তারা একসাথে থাকতে পারবে কি না। প্রথম দিকে রিতম বলেছিল ওটাকে 1 বছর করতে, কিন্তু কেয়া রাজি হয়নি। তার অবশ্য একটা কারণ আছে, সেটা হলো তার অপরিণত বয়সে একটা অপরিণত সিদ্ধান্ত। রাকেশ তার জীবনে এসেছিল যখন সে সদ্য কলেজে পা দেয়। তার বুদ্ধিদীপ্ত চেহারা, বাগ্মিতা কেয়াকে মুগ্ধ করেছিল। যৌবনের আগুনে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তারা পালিয়ে বিয়েও করে ফেলে দুবারই অমতে। রাকেশ বাড়ির কাছে মাথা নত না করে সংসার বাঁধে অন্যত্র, বাড়ি ভাড়া করে। কিন্তু যৌবন, কামনা বাসনা, টাকার অভাবে যে ফিকে হতে বেশি সময় লাগে না, সেটা তারা নতুন সংসারে আসার মাস 4 মধ্যে টের পেল। রাকেশ যদিও অনেক ভরসা দিয়েছিল কেয়াকে, এত তাড়াতাড়ি জীবনযুদ্ধে হার না মানতে, কিন্তু কেয়া সবুর হয়নি। তার অবিবাহিত জীবনের বৈভবপূর্ণ জীবনধারা এই 4 মাসে ভালোবাসার কাছে সমর্পিত হলেও মনে যেন একটা কালো দাগ রয়ে গিয়েছিল। অর্থকষ্টের চাপে কেয়াই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। কেয়া বুঝেছিল জীবনধারা দীর্ঘদিনের অভ্যাসকে ভালোবাসা পরিবর্তন করতে পারে না, অন্তত তার ক্ষেত্রে হয়নি। রাকেশ খুব চেয়েছিল তাকে ধরে রাখতে, কিন্তু অর্থাভাবে ফিকে হয়ে যাওয়া ভালোবাসা সেই বন্ধনে কেয়াকে বাঁধতে পারেনি। রাকেশের সাথে ডিভোর্সের পরে সে আর কোনো যোগাযোগ রাখেনি। অনেক দিন পরে শুনেছিল সে নাকি কাজ নিয়ে দিল্লি চলে গেছে। জীবনের শিক্ষা থেকে কেয়া দ্বিতীয়বার আর সেই ভুল করেনি। রিতম তার খুড়তুতো দাদার বন্ধু, অনেক দিন ধরে তুই তোকারির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার সাথে। রিতম জানত কেয়ার বিচ্ছেদের কথা, সেই তাকে বিয়ের অফার দিয়েছিল। কেয়া প্রথমে নিমরাজি হলো, প্রথমেই বিয়ে করতে চায়নি, দিয়েছিল লিভ ইনের প্রস্তাব, আর সাথে 3 বছর থাকার শর্ত। এখন সময়ের সাথে কেয়ারই যেন তর সইছে না। তার জীবনধারা, তার মন মানসিকতার সাথে রিতম একেবারে মানানসই। তবু ভালোবাসার তুলনাতে গিয়ে কেয়া যেন কোথাও আটকে যায়। সেখানে অদ্ভুতভাবে কেয়ার মনে রাকেশের নাম চলে আসে। না,
কেয়া ইদানিং এসব ভাবনা ছেড়ে দেওয়ার খুব চেষ্টা করছে। কেয়াও একটা চাকরি করত, কিন্তু মাস ছয়েক আগে ছেড়ে দিয়েছে, কারণ বিয়ের পরে তার চাকরি করার কোনো ইচ্ছে নেই। আর কদিন পরেই তাদের 3 বছর কমপ্লিট হবে, তখন সে পুরোপুরি সংসারী হতে চায়। এবার সে চায় মা হতে। বিকেলের দিকে কেয়া বেরোলো কেনাকাটা করতে, বাড়ি থেকে কিছুটা দূরে একটা শপিং মলে। আগে দুজনে একসাথে যেত, কিন্তু গত 6 মাসে রিতমের অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় সে মাঝে মাঝে একাই যায়। আরে কেয়া, রিতম কোথায়? কেয়া একটু চমকে উঠল। তাকিয়ে দেখল বিদিশা, রিতমের অফিস কলিগ অতনুদার স্ত্রী। কেয়া মুখ বাঁকিয়ে বলল, কোথায় আবার? অফিসে কাজ পড়েছে, আসতে দেরি হবে। বিদিশা বলল, আর বলো না ভাই, এরা যে এত কি কাজ করে মাথায় ঢোকে না, রোজ দেরি করে ফেরা। ব্যক্তিগত জীবন বলে আর কিছু রইল না। আজ কিন্তু কেনাকাটায় ভালো ছাড় আছে, চলো একসাথে কেনাকাটা করি। কেনাকাটা, খাওয়া দাওয়া, গল্পগুজব যখন শেষ হলো তখন কেয়ার খেয়াল হলো রাত 10টা বেজে গেছে। তার মনে হলো রিতম বোধহয় বাড়ি চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে ফোন করলো মোবাইলে। বেশ কিছুক্ষণ রিং হবার পরে ফোনটা কেটে গেল। পরক্ষণে একটা মেসেজ ঢুকলো, আসতে আরও 1 ঘন্টা দেরি হবে। কেয়া মেসেজটা দেখে একটু আশ্বস্ত হলো। তারপর হাসি মুখে বিদিশাকে বলল, সময় দেখে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম বোধহয় ও চলে এসেছে। বিদিশা হেসে বলল, তুমি পারো বটে, চলে আসলে আসতো। ওরা যেমন আমাদের একা ছেড়ে বাইরে যেতে পারে, আমরা পারবো না কেন? কেয়া হেসে বলল, ও বাড়িতে আর আমি বাইরে, এটা আমার যেন কেমন লাগে। বিদিশা বলল, উফ, সো রোম্যান্টিক। কেয়ার মনে এখন কোনো কিছু না হারানোর ভয় ঢুকে গেছে। কিছু পেয়ে তাকে আবার হারিয়ে ফেলা। কেয়ার মনে হলো সে আর দ্বিতীয়বার সেটা পারবে না। ফিরবে কিভাবে? বিদিশার কথা শুনে কেয়ার হুঁশ এলো। সে বলল, চিন্তা করো না, একটা ট্যাক্সি নিয়ে নেব। তুমি কিন্তু আমার সাথে যেতে পারো, আমি গাড়ি নিয়েই এসেছি। কেয়া শুনে বলল, না থাক, তোমার বাড়ি আমার বাড়ি একেবারে উল্টো দিকে। একই রাত 10টা বেজে গেছে, তোমার যেতে আরও রাত হয়ে যাবে। বিদিশা হেসে বলল, ও কোনো অসুবিধা হবে না, গাড়ি করেই তো যাব। কেয়া বলল, না থাক, দেখি রিতম এইদিকে আসে কি না। দাঁড়াও, ওকে ফোন করি আবার, ওর সঙ্গেই বরঞ্চ আজ চলে যাই। এবার রিতম ফোন ধরে সব শুনে বলল, ঠিক আছে, একটু দাঁড়াও ওখানে, আমি 20 মিনিটের মধ্যে আসছি। বিদিশা চলে গেল। কেয়া মলের বাইরে এসে দাঁড়ালো। আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা বেশ ভ্যাপসা গরম বাইরে। কেয়া আবার ভাবল ভিতরে গিয়েই বসে, ওখানে ঠান্ডা হাওয়া আছে। ভেতরে ঢোকার জন্য সে এগোতেই তার কানে এলো, কটা বাজে? কেয়া চমকে উঠে তাকালো। একজন চোয়াল ভাঙা মুখময় কাঁচা পাকা দাড়িতে ভর্তি একটা লোক। অদ্ভুত ধরনের চেহারা, পোশাক আশাকগুলো ঠিক সভ্য নয়। তার কাছে সময় জানতে চাইছে সামনে একটা বড় দেয়াল ঘড়ি থাকা সত্ত্বেও। কেয়া ভাবল, পাগল নাকি? তার একটু অস্বস্তি হলো। সে বলল, 10:30। কেয়ার মনে হলো সে মলের ভিতরেই ঢুকে বসবে। বাইরে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তার উপর এই অসভ্য লোকটা, যাকে কেয়ার খুব একটা পছন্দ হলো না। মলের ভিতরে ঢুকতে গিয়ে কেয়া বাধা পেল। এখন দোকান বন্ধের সময় ঢোকা নিষেধ। চারপাশে কেয়া চেয়ে দেখল লোকজনের আনাগোনা কমে গেছে। গুটি কয়েক লোক এদিক ওদিক করছে। কেয়া একটু থতমত খেয়ে গেল। চেয়ে দেখল পিছনের ওই অদ্ভুত লোকটা এখনও তার দিকে চেয়ে আছে। লোকটাকে কেয়ার অসহ্য লাগতে শুরু করলো। সে তাকে এড়িয়ে একটু দূরত্ব বজায় রেখে বাইরে এসে দাঁড়ালো। মেঘ ডাকা শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। কেয়া রিতমকে ফোন লাগালো। না, লাইন লাগছে না। কেয়া ঘড়ি দেখল 11টা বাজতে 2 মিনিট। একটা কটু ধোঁয়া তার নাকে গেল। সে পিছন ফিরে দেখে ভয়ে সরে এসে দাঁড়ালো। লোকটা ঠিক তার পিছনে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। কেয়া চারপাশ দেখল, লোকজনের ভিড় কমে গেছে। মলের দোকানপাট সব বন্ধ হয়ে সব যেন ভিড়বহুল চত্বরটা এখন খাঁ খাঁ করছে। কেয়া কেনাকাটার ব্যাগটাকে শক্ত করে ধরে রাখল। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মাথাটা বাঁচাতে তাকে সেখানে এখন দাঁড়াতে হবে, যেখানে সেই অদ্ভুত অসভ্য লোকটা দাঁড়িয়ে। কেয়া আবার চেষ্টা করলো রিতমকে ফোনে ধরার, কিন্তু কোনো উত্তর নেই। কেয়ার মনে হলো সে কোনো একটা ট্যাক্সি ধরে চলে যায়। কিন্তু এই বৃষ্টির মধ্যে সে কোনো ট্যাক্সি দেখল না তার সামনে দিয়ে যেতে।
এক প্রকার বাধ্য হয়ে কেয়াকে ওই লোকটার পাশে গিয়েই দাঁড়াতে হলো বৃষ্টির হাত থেকে নিজের মাথা বাঁচানোর জন্য। লোকটা আর একটা বিড়ি ধরিয়েছে। বৃষ্টির হাওয়ার সাথে একটা বুনো গন্ধ কেয়ার নাকে আসতে লাগলো। মনে হলো লোকটা তার দিকে একটা অসহনীয় দৃষ্টি নিয়ে চেয়ে আছে। এত রাতে এই দুর্যোগে কেয়া ভেবে পেল না সে কি করবে। বাইরে বৃষ্টির ধারাটা বেড়ে গেছে। রিতম নিশ্চয়ই কোথাও আটকে গেছে। মনে মনে রাগ হলো কেয়ার। কি অর্বাচীন বুদ্ধি ছেলেটার। একবার অন্তত ফোন করে জানাবে তো। একা একটা মেয়ে এত রাতে এখানে দাঁড়িয়ে। কেয়ার মনের ভিতর আগুন জ্বলতে লাগলো। বৃষ্টির ছাঁটে তার অর্ধেক পোশাক আশাক ভিজে গেছে। নিজেকে আড়াল করার মতন কেনাকাটার ব্যাগটা ছাড়া আর কিছুই নেই। কেয়া আরেকটু পিছিয়ে সরে আসলো। লোকটা এবার সামনে রাখা একটা বড় থান ইটের উপর বসে পড়ল বাইরে বৃষ্টির দিকে চেয়ে। কেয়া আর চোখে একবার তাকালো। মাথাটা যেন নোংরার বাসা। জামাটা অনেক দিনের জমানো ময়লায় ভর্তি। গন্ধটাই অপরিষ্কার জামাটারই। বিদ্যুৎ চমকাচ্ছে। জলের ধারা অবিশ্রাম গতিতে ঝরে পড়ছে। হঠাৎ একটা কুঁই কুঁই শব্দে কেয়া চমকে উঠল। চেয়ে দেখল তার অন্য পাশে একটা ঘেয়ে কুকুর। বৃষ্টিতে কাক ভেজা ভিজে সে গা ঝাড়ছে। কেয়ার মনে একটু বল হলো। এই দুঃসময়ে এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে এই অসভ্য লোকটার বিপরীতে একটা রাস্তার নেড়ি কুকুর যেন তার বুকে একটু হলেও সাহস এনে দিল। দুই একটা গাড়ি সামনে দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। কেয়া আবার ফোন লাগালো রিতমকে। একই উত্তর, নট রিচেবল। কেয়ার মনে পড়ল রাকেশকে। ভুলেই গেছিল তাকে। রিতমের সঙ্গে রাকেশকে পুরোপুরি মন থেকে মুছে ফেলেছিল। কিন্তু আজ আবার তার কথা মনে এলো। মনে পড়ল এরকম এক ঝড় বৃষ্টিতে বুক সমান জল ভেঙে রাকেশ কলেজ থেকে কেয়ার জন্য অ্যাডমিট কার্ড আনতে গেছিল শেষ দিনে। কেয়ার মনে হলো কখনো কখনো যেন ভালোবাসা অর্থ প্রতিপত্তিকে অনেক পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বৃষ্টির সাথে হাওয়াটাও যেন জোরে বইছে। লোকটাকে সতর্ক দৃষ্টিতে নজরে রাখল কেয়া। মনে পড়ল আজ 8 বছর হয়ে গেল রাকেশের সাথে কোনো যোগাযোগ নেই। সম্পর্কটা সেই ছিন্ন করে এসেছিল। না, রাকেশের ভালোবাসায় কোনো খাদ ছিল না। ছিল তার নিজের না পাওয়ার ক্ষোভ। ছিল যুগের লোভ লালসার প্রতি এক তীব্র আকর্ষণ। নিজেকে বিপন্ন অবস্থায় দেখে কেয়া বুঝে উঠতে পারল না কেন তার রাকেশের কথা এখন বেশি মনে পড়ছে। তার আরও মনে হলো রাকেশ থাকলে হয়তো এই ঝড় জলে এত রাতে তাকে এতক্ষণ একা থাকতে হতো না। রিতম তাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু ভালোবাসায় কাকে এগিয়ে রাখবে কেয়া সেটা এখনও বুঝে উঠতে পারে না। ছি, এসব কি ভাবছে আজ কেয়া? এখন কি এসব ভাবার সময়? কিন্তু কেয়ার মন বলে উঠল আসলে বিপদে এসব চিন্তাভাবনা মানুষের মনে চলে আসে। লোকটা হঠাৎ উঠে দাঁড়ালো। কেয়ার গা ঘেঁষে বুনো গন্ধটা আরও তীব্র করে সে কুকুরটার কাছে গিয়ে বসল। মাথায় হাত বোলাতে বোলাতে বলল, খুব যে দেখছি ভিজে গেছিস, খিদে পেয়েছে? বলে লোকটা উঠে কেয়ার কানের সামনে এসে বলল, কিছু আছে এই অবলা জীবটার জন্য? কেয়ার নাকে হাত দিয়ে দুপা পিছিয়ে এলো। ব্যাগে তার সদ্য কেনা বিস্কুটের প্যাকেট আছে, কিন্তু সেটা বার করতে মন চাইল না। আসলে লোকটার মতলব তার সুবিধে ঠেকল না। সে শুধু মাথাটা নেড়ে বলল, নেই। লোকটা কুকুরটাকে বলল, নেই রে, আমার কাছে কয়েকটা বিড়ি আছে, কিন্তু ও তো তুই আর খাস না। কেয়ার একটু হাসি এলো, কিন্তু সাথে আবার চিন্তা। এই লোকটার মতলবটা ঠিক বোঝা যাচ্ছে না। কেয়ার নিজেকে নিয়ে আরও চিন্তায় পড়ে গেল। লোকটা আবার একটা বিড়ি ধরালো। বৃষ্টির ধারায় একটা তীব্র আলো ধীরে ধীরে তাদের দাঁড়ানো জায়গায় এসে থামল। কেয়া ভেবেছিল বোধহয় রিতম, কিন্তু থামার পর বুঝল এটা একটা 4 চাকার গাড়ি। কেয়া তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে এসে বলল, লিফট লিফট। চারিদিকে শুধু বৃষ্টির আওয়াজ। গাড়িটার ইঞ্জিনও বন্ধ হয়ে গিয়ে শুনশান রাস্তায় কেয়ার মনে হলো সারা পৃথিবী তার উপর ভেঙে পড়বে। মিনিট 2 পর দুজন ছেলে নামলো গাড়িটা থেকে। কেয়া ওদের নামতে দেখে বুঝল তারা ঠিক সুস্থ নয়, পাগুলো টলছে। তার সামনে এসে বলল, কোথায় যাবে? কেয়ার এবার বুকে রক্ত হিম হয়ে গেল। পিছনে সেই অসভ্য লোকটা আর সামনে 2 মাতাল। কেয়া দুপা পিছিয়ে এলো। গাড়ি থেকে নামা দুজন লোকের মধ্যে একজন বলল, চলো ডার্লিং, তুমিও ভিজছ আমিও ভিজছি। এর থেকে বরং গাড়িতে গিয়ে গরম হই, গরম হওয়া সব জিনিস মজুদ আছে। কেয়া বুঝল তার চিৎকার সে নিজেই শুনতে পাচ্ছে না। সামনের লোক দুটো তার দিকে টলতে টলতে এগিয়ে আসছে। একজন কেয়ার হাত ধরে সজোরে টান দিল। হঠাৎ কেয়া দেখল
তার হাত ধরে টান দেওয়া লোকটা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পিছনে সেই অসভ্য মতন লোকটা একটা থান ইট নিয়ে কখন যে তার মাথায় আঘাত করল সেটা কেয়া টের পায়নি। পিছনের লোকটা আবারও মারতে উদ্যত হতেই অপর লোকটি তার হাত ধরে টেনে বলল, নলা পালিয়ে আয়। আবার সেই পাগলটা। নলা ইঁটের আঘাতে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেছিল। পিছনের লোকটা ইঁট হাতে আবার মারতে উদ্যত হতেই সে কোনো রকমে এলোমেলো পায়ে গাড়িতে গিয়ে উঠল। গাড়িটা হুঁশ করে বেরিয়ে গেল। কেয়ার দু চোখ দিয়ে জলের ধারা নামতে শুরু করলো। পিছনের লোকটা চোখের দিকে সে তাকাতে পারল না। আকাশ ভাঙা বৃষ্টিতে তার মনে হলো সে ওই লোকটির থেকেও বেশি ইতর, বেশি অভদ্র। সরি কেয়া, অফিস থেকে সরাসরি আসার রাস্তায় এত জল জমেছে যে আমাকে ঘুরে আসতে হলো। তা বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছ কেন? শেডের তলায় দাঁড়াতে পারতে। পিছনে বসে পড়ো, এ বৃষ্টি থামবে বলে মনে হয় না। কেয়া চোখ খুলল চেনা গলার আওয়াজে। সামনে রিতম বাইক নিয়ে, বৃষ্টি ধরে আসছে। কেয়া বাইকে বসতে গিয়ে কি মনে হলো বলল, 1 মিনিট রিতম। লোকটা কুকুরটার মাথায় হাত বোলাতে বোলাতে বলছিল, ঠান্ডায় যে জুবুথুবু হয়ে গেলি। সত্যি বলছি, বিড়ি ছাড়া আমার কাছে যে আর কিছু নেই যে তোকে দেব। কেয়া তার ব্যাগ থেকে কেনা বিস্কুটের প্যাকেট আর জলের বোতল সামনে রেখে শুধু বলল, পারলে আমায় ক্ষমা করবেন। লোকটা কেয়ার দিকে একটা জল জল করে দৃষ্টিতে তাকালো। কেয়া এই প্রথমবার এক কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে লোকটার চোখে চোখ রেখে বলল, এতে অনেকগুলো বিস্কুট আছে। ওই পাগলটা কি তোমায় জ্বালাচ্ছিল? বাইকে যেতে যেতে রিতম কেয়াকে জিজ্ঞেস করল। কেয়া বলল, না, তবে এই ঝড় বৃষ্টিতে ওই পাগলটাই আমায় সঙ্গ দিয়ে বাঁচিয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। তখন তুমি হয়তো নিজেকে বাঁচাতে ব্যস্ত ছিলে। রিতম বলল, না সোনা, বিশ্বাস করো, এদিকে আসার পথে 1 হাঁটু জল জমে আছে। কেয়া কিছু একটা বলতে গিয়েও বলল না। তার মনে পড়ল রাকেশের কথা। রিতম আবার বলল, আসলে ও বেটা পাগল তো, রাত বিরেতে এখানে সেখানে ঘুরে বেড়ায়। শুনেছি স্ত্রী শোকে উন্মাদ। কেয়া চমকে উঠল, স্ত্রী শোকে মানে? রিতম বলল, সঠিক জানা নেই, তবে বিয়ে 6 মাসের মাথায় নাকি স্ত্রী ওকে ছেড়ে চলে যায়। কেয়া চোখ বুঝল। লোকটার সেই জলজল করা চোখের চাউনিটা এবার তার খুব চেনা লাগলো, খুব চেনা। সেই 8 বছর আগে এই চাউনি তার ছোট্ট 6 মাসের জীবনে একটা বিশেষ অংশ ছিল। ধরে যাওয়া বৃষ্টির ঝিরঝিরে সমাপিকা শেষে ফুরফুরে বৃষ্টি স্নাত হাওয়াতে কেয়া চোখ বুজে বাইকের পিছনে রিতমের কোমর জড়িয়ে ভেবে উঠতে পারল না ভালোবাসা না ভোগ, তার প্রয়োজনটা কিসের। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।